নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। ভোট উৎসব এ বঙ্গেও অবশ্য, আর এটা অবশ্যই একটা স্পেশাল ঘটনা। আর তাই এই ভোট বঙ্গে স্পেশাল যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ ভিআইপি কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে ওপিনিয়ন পোলে কি ধরনের রেজাল্ট আসছে সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। দেশের সব থেকে বড় ওপিনিয়ন পোলের প্রথম পর্বে আপনাদের গোটা দেশের একটা চিত্র আমরা দেখিয়েছিলাম, টিভি9 বাংলায় দেখিয়েছিলাম বাংলার ফলাফল কি হতে পারে। আর আজ স্পেশাল করে আমরা দেখাবো দ্বিতীয় পর্বে বাংলার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আসনের পূর্বাভাস। প্রথমেই বলে রাখা ভালো, বেশ কয়েকটি মাপকাঠিতে জনতার কাছে কিছু প্রশ্ন পৌঁছেছিলাম আমরা, আর জনতার থেকে পাওয়া উত্তরের ভিত্তিতে টিভি9, পিপলস ইনসাইট আর পোলস্ট্র্যাটের এই সমীক্ষার রিপোর্ট, এটা একটা আগাম পূর্বাভাস মাত্র। আর এই সমীক্ষা যখন আমরা করেছি তখন কিন্তু বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। ওপিনিয়ন পোলের দ্বিতীয় পর্ব ভিআইপি সিট নিয়ে আপনাদের সঙ্গে আমি যেরকম মঞ্জিরা রয়েছি। আর শুরু করা যাক। কোথা থেকে আমরা শুরু করব? অবশ্যই উত্তরবঙ্গ। আর উত্তরবঙ্গের হটসিট মানেই কোচবিহার। বর্তমানে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এই কেন্দ্রের সাংসদ। গতবারের রেজাল্টটা একটু আপনাদের দেখাই। বিগ ওয়ালে গতবারে কোচবিহার কেন্দ্রে এই কেন্দ্র ভিআইপি সিট। তার কারণ কোচবিহারে বিজেপি 48%, 48%, আর তৃণমূল কংগ্রেস 44.4%। এটা ছিল গতবার 2019-এর লোকসভা নির্বাচনের একটা পার্সেন্টেজ। আর এবার আমরা কি দেখছি? এবার আমরা দেখব হচ্ছে ঠিক এই বিজেপির টিকিটে ভোট ময়দানে নিশীথ প্রামাণিক আবার দাঁড়িয়েছেন। তার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। এবার কি হতে পারে? চোখ রাখা যাক 2024 সালের কোচবিহার কেন্দ্রের ওপিনিয়ন পোলে। নিশীথ প্রামাণিক ভার্সেস জগদীশ বসুনিয়া। কোচবিহার কেন্দ্র তখন ওপিনিয়ন পোল, সেখানে আমরা কি পেয়েছি? পূর্বাভাস বলছে বিজেপি 44.96%, তৃণমূল কংগ্রেস 38.53%, আর মনস্থির করেনি 8.24%। এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রবীন্দ্রনাথবাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। আপনার সঙ্গে মঞ্জিরা কথা বলছি। এই যে ওপিনিয়ন পোল, সেই ওপিনিয়ন পোলে কোচবিহার কেন্দ্রে বিজেপিকেই এগিয়ে রাখা হয়েছে, মানুষের জনমত তাই বলছে। আপনি কি বলবেন? দেখুন, ওপিনিয়ন পোল যাই বলুক আপনার, যেমন জেলা পরিষদেও পঞ্চায়েত নির্বাচন যখন হলো, ওপিনিয়ন পোলে যে কোচবিহার জেলা পরিষদটা বিজেপির দেখানো হয়েছিল, কিন্তু দেখা গেল যখন রেজাল্ট হলো তখন ওপিনিয়ন পোলের সাথে একটু মিলল না। 34টা সিটের মধ্যে 32টাই তৃণমূল কংগ্রেস পেয়ে জেলা পরিষদ গঠন করলো, এবং 3 স্তর পঞ্চায়েত নির্বাচনেই ভালো রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি গত 5 বছরে আমি এটা বলতে পারি যে নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী, যিনি এমপি হয়ে মন্ত্রী হয়েছিলেন, 5 বছরে 5 ঘন্টার জন্য কোচবিহারে থাকেনি। 5 টাকার কাজও করেনি। আচ্ছা, মানুষকে যে প্রতিশ্রুতি কথা দিয়েছিলেন তাও পূরণ করে। আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো কথা বলবো, একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আমার সঙ্গে আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় যেরকম রয়েছেন, একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চ্যাটার্জিও আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, আমি তোমার কাছে প্রথমে যাই। রাজা, দেখো, এই যে 19-এর যখন লোকসভা নির্বাচন হলো তখন নিশীথ প্রামাণিক জিতেছিলেন। 21-এর সময় বাই ইলেকশনে দেখলাম আমরা উদয়ন গুহ অনেকটা এগিয়ে গিয়েছিলেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রেস্টিজ ফাইট এবং অমিত শাহর ডেপুটি দাঁড়িয়েছেন। সব মিলিয়ে কোচবিহার কেন্দ্র, তোমার বিশ্লেষণ খুব সংক্ষেপে। দেখো, খুব সংক্ষেপে বলবো যে যখন নিশীথ প্রামাণিক 2019-এ মুকুল রায়ের হাত ধরে জয়েন করেছিলেন, তখন কেন একজন বিজেপি তৃণমূল থেকে আসা নেতাকেই টিকিট দেওয়া হলো, এটা নিয়ে কিন্তু গ্রাউন্ড লেভেলে যথেষ্ট ক্ষোভ ছিল, এবং সেই লড়াইটা খুব ক্লোজ হয়েছিল। আমাদের মনে আছে মাত্র 54,000 ভোটে নিশীথ প্রামাণিক জিতেছিলেন। তার পরবর্তীকালে 54,000 লোকসভায় কিন্তু মারাত্মক কোনো ব্যবধান নয়, মানে অনতিক্রম্য নয়। তার পরবর্তীকালে যখন আবার বিধানসভা লড়াই হলো, তখন তিনি উদয়ন গুহকে 57 ভোটে হারালেন, দিনহাটায় 57। উপনির্বাচনে দেখা গেল উদয়ন গুহ 1,68,000 ভোটে জিতলেন।
এই ম্যাজিকটা কি করে হয়েছিল সেই দ্বন্দ্বটা আজ পর্যন্ত কাটেনি। এবার কিন্তু ক্লিয়ার বোঝাই যাচ্ছে কিছুটা হলেও মার্কিংয়ে কিন্তু বিজেপি তথা নজর থাকবে, আমাদের নজর থাকবে। রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। কোচবিহারের পর একেবারে চলে আসি মুর্শিদাবাদ জেলায়, মানে অত্যন্ত জনপ্রিয় কেন্দ্র বহরমপুর কেন্দ্র, হটসিট বলা যায় যাকে, যা অধীর চৌধুরীর গড় বলে পরিচিত। 2019 সালের লোকসভা ভোটের ফলাফলের দিকে প্রথমে একটু তাকাই। বিগ ওয়ালে 2019-এ কংগ্রেসের প্রাপ্ত যে পার্সেন্টেজ ছিল 45.43% এবং তৃণমূল কংগ্রেস 39.23% বহরমপুরের ক্ষেত্রে। এবং এই বহরমপুরে গতবারের লড়াইটা কিন্তু দ্বিমুখী ছিল, আর এবার লড়াইটা কিন্তু ত্রিমুখী। কংগ্রেসের টিকিটে আবার এখানে ময়দানে অধীর রঞ্জন চৌধুরী এবং তৃণমূলের টিকিটে ময়দানে জোড়া বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান, আর বিজেপির টিকিটে লড়াই করবেন চিকিৎসক নির্মল সাহা। কি হতে পারে এবারে, কি বলছে ওপিনিয়ন পোল? 3 জনের ক্যান্ডিডেটের ছবি দেখালাম আপনাদের। আর এবার বহরমপুরে 2024-এ বিজেপি 31.13%, তৃণমূল 31.02%, কংগ্রেস 27.35%, মনস্থির করেননি 8.24%। এই ওপিনিয়ন পোল পিপলস ইনসাইট, TV9 আর পোল স্টার্টের ওপিনিয়ন পোল। প্রদীপবাবু আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, বহরমপুর অধীর চৌধুরী একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে, কিন্তু ওপিনিয়ন পোলে যে রেজাল্ট আসছে এটা কেন? এই যে লড়াইটা ত্রিমুখী হচ্ছে সে কারণে ভোট ভাগাভাগি কি বিজেপি খানিকটা ফায়দা পেয়ে যাবে? হ্যাঁ, দেখুন, মুশকিলটা হচ্ছে যে আমাদের এখানে যারা ভোটদাতারা রয়েছেন তারা কিন্তু তাদের পূর্ব অভিজ্ঞতা রাজ্য স্তরের নির্বাচনের থেকেই তাদের এই মানে ওপিনিয়নটা দিয়েছেন। এবং আপনি দেখবেন যে এর আগেই যারা কংগ্রেসের টিকিটে এখানে জিতেছিলেন এই বিধানসভায়, এখানে কিন্তু তিনি আবার তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন। ফলে কংগ্রেসের অধীর চৌধুরীর যে নিয়ন্ত্রণ কংগ্রেসের প্রার্থীর ওপরে, সেটা কিন্তু সেরকমভাবে দেখা যায়নি। ফলে আজকে অধীর চৌধুরী লোকসভা নির্বাচনের নিরিখে হেভিওয়েট ক্যান্ডিডেট অবশ্যই, কিন্তু কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠনের ওপরে অধীর চৌধুরীর কতটা এখনো জোরালো মানে প্রভাব রয়েছে, এটাতে কিন্তু ওইখানকার মানুষ আজকে সন্দেহ প্রকাশ করছেন। ফলে সেই জন্য একদম বহিরাগত একজন ইউসুফ পাঠানের মতো কোনো রাজনীতির সঙ্গে সংযোগ নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকায় দাঁড়ানোর জন্য তার পক্ষে কিন্তু বেশ কিছুটা জনমত রয়েছে। তবে আমার মনে হয় যে আনডিসাইডেড যে জায়গাটা আপনারা দেখালেন, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে যখন সত্যিকারের এখানে নির্বাচনে মানুষরা ভোটদান করবে। আমার মনে হয় সেটা আমরাও বলছি, কারণ এই ওপিনিয়ন পোল যখন করা হয়েছে তখন কিন্তু বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা সেটাও ঘোষণা হয়নি, যার ফলে অনেক ইকুয়েশন চেঞ্জ হলেও হতে পারে এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আমরাই আপনাদের দিতে থাকবো। আর এরপর বহরমপুর থেকে নদিয়ায় চলে আসি, আর একটা হটসিট কৃষ্ণনগর। 2009 থেকে এই আসন তৃণমূল কংগ্রেসের দখলে। বাম আমলে সিপিএম এর থেকে একবার এই আসন বিজেপির টিকিটে ছিনিয়ে নিয়েছিলেন বিজেপির সত্যব্রত মুখোপাধ্যায়। এবার কি হতে পারে? মহুয়া মৈত্রকে নিয়ে রীতিমতো বিতর্ক চলছে, সেটা ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায়, এবং আজও তাকে ইডি ডেকে পাঠিয়েছে। অর্থাৎ সিবিআই এবং ইডির যে আক্রমণ, তাতে রীতিমতো তিনি এই মুহূর্তে জর্জরিত। ভোটের মুখে তাকে তলব করেছে ইডি। 2019 লোকসভা ভোটে কৃষ্ণনগরের ফলের দিকে একবার চোখ রাখা যায়। কৃষ্ণনগর কেন্দ্র যখন কৃষ্ণনগর, 2019-এ তৃণমূল 44.99% আর বিজেপি 40.36%। এবার কি হবে? এই কথায় আসার আগে কাদের মধ্যে মূল লড়াই সেটা একবার দেখে নেওয়া যাক। বিতর্কের মধ্যেই ফের মহুয়াকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, আর অন্যদিকে এবারে বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায়। ওপিনিয়ন পোলে চোখ রাখার আগে একটা কথা কিন্তু আপনাদের বারবার জানিয়ে রাখছি, আমরা যখন এই সমীক্ষা হয়েছে তখন এই কেন্দ্রে প্রার্থীর নাম বিজেপি ঘোষণা করেনি। আর এবার ওপিনিয়ন পোলে বিজেপির ক্ষেত্রে কি দেখানো হচ্ছে? 40.13% এবং তৃণমূল 33.54%। মনস্থির করেননি 10.40%। সমীক্ষা বলছে এবার যে কৃষ্ণনগর আসন হারতে চলেছে তৃণমূল কংগ্রেস। রাজা, তোমার বিশ্লেষণ। এই যে আনডিসাইডেড 10%, এটা বিরাট, মানে এটা আসমান জমিন ফারাক করে দিতে পারে রেজাল্টের, এটা বলে দেওয়া দরকার দর্শকদের। খুব ফাস্ট বলি, এবার এই যে রাজ পরিবারের সদস্যকে নিয়ে আসা হয়েছে, অ্যারিস্টোক্রেসি, যেটা আমরা বারবার বলছি, মহুয়া মৈত্র গ্রামের মানুষের সঙ্গে মেশেন ঠিকই, কিন্তু কোথাও তার চাল চলন ওঠা বসার মধ্যে একটা রয়্যাল ব্যাপার রয়েছে, সফিস্টিকেশন ভার্সেস সফিস্টিকেশন একটা হচ্ছে। প্লাস কৃষ্ণনগরের মানুষ
তারা নিজেকে একটা রাজার দেশের, একটা অনবদ্য রাজার দেশের মানুষ বলে মনে করেন। সেই সত্তাটাকেও কিন্তু কোথাও একটুখানি জাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর একটা বড় ফ্যাক্টর, গতবার কল্যাণ চৌবে কিন্তু মাত্র 73,000 ভোটে হেরেছিলেন। এইটাও কিন্তু অনতিক্রম্য নয়। 73,000 এই ভোটটা ছিল। চট করে একবার বলে দিই কোন বিধানসভাগুলো প্রভাব ফেলবে। দেখো, গতবার মহুয়াকে লিড দিয়েছিল নাকাশিপাড়া, পলাশিপাড়া, চাপড়া, কালীগঞ্জ, প্রত্যেকটা সংখ্যালঘু এলাকা। আর মহুয়া যেখানে পিছিয়েছিলেন কৃষ্ণনগর উত্তর দক্ষিণ এবং তেহট্ট তাপস সাহা, তুমি মনে করে দেখো তাপস সাহা কিন্তু তৃণমূলে বিক্ষুব্ধ এবং শিক্ষা দুর্নীতিতে তার নাম আসে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। একই সঙ্গে পলাশিপাড়া দেখো মানিক ভট্টাচার্য জেলে, সুতরাং নিয়োগ দুর্নীতির এফেক্ট যদি পড়ে তাহলে কিন্তু চাপ আছে মহুয়া। বেশ, রাজার সঙ্গে দেখো পরের কেন্দ্র আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। কাটায় কাটায় টক্কর হয়েছিল গতবার। সামান্য মার্জিনে জয় ছিনিয়ে নিয়েছিলেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। যদিও তাকে নিয়ে এই ব্যক্তিকে নিয়ে বেশ বিতর্কও রয়েছে এবং ক্ষোভও রয়েছে। 2019 লোকসভা ভোটের দিকে একবার চোখ রাখা যাক। বলে দেখব 2019 বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। বিজেপি 41.75% এবং তৃণমূলের দখলে ছিল 41.58%। এটা গতবার অর্থাৎ 19-এর ফলাফল। ব্যবধান দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুই দল এখানে শেয়ানে লড়াই করেছিল। আর এবার প্রার্থীতে চমক দিয়েছে বিজেপি এবং তৃণমূল দুই দলই। আর এক্ষেত্রে বিজেপির অবশ্যই বিজেপির দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অন্যদিকে তৃণমূল প্রার্থী আরেক বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ। TV9 আর পিপলস ইনসাইডার পোল স্ট্র্যাটের যে সমীক্ষা, সেই সমীক্ষা কি বলছে নজর রাখি আরো একবার। 2024-এ তৃণমূল এক্ষেত্রে 42.59%, বিজেপি 35.48% এবং মনস্থির করেননি 11.68%। শোনা যায় প্রাক্তন সাংসদ আলুওয়ালিয়াকে নিয়ে এখানে ক্ষোভ রয়েছে এলাকায়। তার প্রতিফলন কি এবার পাওয়া যাচ্ছে ওপিনিয়নে বলে? প্রদীপবাবু, আপনার কি মনে হয়? হ্যাঁ, দেখুন, প্রাক্তন যিনি সাংসদ আলুওয়ালিয়া, ওনার সম্পর্কে অনেক কিছুই, অনুপস্থিতিটাই ওনার একটা বড় ফ্যাক্টর। এবং তার থেকেও বড় কথা আমি এটা মনে করি যে এখানে দিলীপ ঘোষের যে প্রার্থীপদ রয়েছে তাতে কিন্তু বিজেপির পক্ষে শেষ দিকে কিন্তু অনেকটাই মাইলেজ পাওয়া যাবে। তার কারণ কীর্তি আজাদকে ওখানে দেওয়াটার একটা বড় কারণ হচ্ছে কলিয়ারি বেল্ট, আপনি দিলীপ ঘোষের ব্যক্তিগত কারিশমা বলছেন। কীর্তি আজাদ ওখানকার একটা লোকাল জায়গায় বা ডায়ালেক্টের জন্য ওখানে দেওয়া হয়েছে। কিন্তু রাজনীতির ময়দানের সংগঠন কাজ করে, সংগঠনের জন্য কিন্তু দিলীপ ঘোষ যথেষ্ট প্রভাব ফেলতে পারে। তবে দিলীপ ঘোষের যে কুকথার কথা গত 2-1 দিন আমরা শুনেছি, সেটাও কিন্তু আবার দিলীপ ঘোষের বিপক্ষে যেতে পারে। ফলে এই সব মিলিয়ে এই কেন্দ্রটা দিলীপ ঘোষের কাছে একটা চ্যালেঞ্জ। প্রদীপবাবু, অবশ্যই দিলীপ ঘোষের কাছে এটা থেকে নতুন জায়গা, যদিও তিনি বলছেন যে সব জায়গাটাই তার, কিন্তু দিলীপ ঘোষের কাছে এটা সম্পূর্ণ নতুন জায়গা। এবং তিনি এই যে কুকথার একটা তৈরি করলেন, সেটাও কিন্তু 2021-এর মতো যেরকম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এখানে এসে বলেছিলেন, দিলীপ ঘোষের বিরুদ্ধেও কিন্তু এইটা কিন্তু মানুষের মনে যে সিম্প্যাথি, সেটাও কিন্তু আবার তার বিরুদ্ধে যেতে পারে। ফলে এইখানে কিন্তু আমাদের সঙ্গে এই ওপিনিয়ন পোল যখন হয়েছে, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তখন কিন্তু দিলীপ ঘোষের নাম ঘোষণা করেনি বিজেপি। এবার হটসেট ডায়মন্ড হারবারে চলে আসি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়। এই আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। প্রচার আর প্রস্তুতির ময়দানে অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে। 2024-এর লোকসভা নির্বাচনে কি হতে পারে? সমীক্ষার ফলাফলে যাওয়ার আগে 2019 সালের ফলাফলের দিকে একটু তাকাই, বিগওয়ালে দেখব। তৃণমূল কংগ্রেস এই ডায়মন্ড হারবার কেন্দ্রে 56.13% ছিল তাদের দখলে এবং বিজেপি 33.38%। 3,20,000 ভোটে 2019 সালে ডায়মন্ড হারবার জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজা আমাদের সঙ্গে রয়েছেন, রাজার সঙ্গে কথা বলবো। রাজা, দেখো আজকেও যে বৈঠক হয়েছে তাতে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে 1 লাখের মার্জিন করতে হবে এমন একটা টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা এখনো প্রার্থী দেয়নি। কি হতে চলেছে ডায়মন্ড হারবারে, কি মনে হয়? দেখো, এখন মানে প্রার্থী ছাড়া ডায়মন্ড হারবার নিয়ে খুব বেশি আলোচনা করা ফিউটাইল। তবে এখনো পর্যন্ত যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষিত, তার ফলে আলোচনা তো যেটুকু রাখতেই হচ্ছে, তাতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাডভান্টেজ। কিন্তু এটাও ঠিক, ডায়মন্ড হারবারে তুমি দেখো 2014-য় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবধান ছিল 71,000, তারপরে 19-এ সেই ব্যবধান হলো 3,21,000। কিন্তু
কতগুলো কেন্দ্র, যে মেটিয়াবুরুজ বলে একটা কেন্দ্র আছে তার 7টা বিধানসভার মধ্যে, মেটিয়াবুরুজ গতবার একাই দিয়েছিল 88,000। এইগুলোই হচ্ছে অভিষেকের অ্যাডভান্টেজ পয়েন্ট, যে 88,000 প্লাস এই যে তিনি 75,000 বৃদ্ধকে আলাদা করে তার এলাকা ডায়মন্ড হারবার মডেল বলে বার্ধক্য ভাতা ইত্যাদি দিচ্ছেন। কোথাও যেন ডায়মন্ড হারবার স্টেটের মধ্যে একটা আলাদা স্টেট, ফলে যদি সেই অহমিকা ডায়মন্ড হারবারের মানুষের মধ্যে থেকে থাকে, সেই অস্মিতা বলবো যে ডায়মন্ড হারবার আমরা একটা স্পেশাল প্রভিশন এনজয় করি, তাহলে সেটা অভিষেকের পক্ষে অ্যাডভান্টেজ হতে পারে। তবে এটাও ঠিক, পোস্ট পোল ভায়োলেন্সে কিন্তু ম্যাসিভ প্রভাব পড়েছিল। অ্যাডভান্টেজের কথা বলছো, ওপিনিয়ন পোলে কি দেখা যাচ্ছে রেজাল্টটা আরো একবার বিগ ওয়ালে আমরা দেখার চেষ্টা করব। কেন্দ্র যখন ডায়মন্ড হারবার, তখন তৃণমূল কংগ্রেস 57.40, বিজেপি 19.96% এবং মনস্থির করেনি 12.03%। প্রদীপবাবুর কাছে আমি একটুখানি যাব। প্রদীপবাবু, আপনার কি মনে হয় এখনো পর্যন্ত বিরোধীরা কেউ প্রার্থী ঘোষণা করলো না ডায়মন্ড হারবারে? এটাই হচ্ছে মুশকিল, যে বিরোধীদের এখানে আমরা শুনেছিলাম শুভেন্দু অধিকারী দাঁড়াতে পারে, ওদিকে নওশাদ সিদ্দিকীও বলেছিলেন দাঁড়াতে পারেন, কিন্তু এই যে এখনো অব্দি ইনডিসিশন, এই ইনডিসিশনটার জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ফাইটটা, যেটা অন্যান্য কেন্দ্রে ভালো হচ্ছে, সেটা কিন্তু এই কেন্দ্রে হচ্ছে না। এবং তার থেকেও বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ওখানে থাকছেন, ওখানে যাচ্ছেন এবং ওখানে ভিজিট করেন, যেটা অন্য সাংসদদের হয়তো আমরা একটু আগে বলছিলাম যে যান না বা দেখা যায় না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ওখানে সংগঠনটা করেছেন এবং দাঁড় করিয়েছেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হয়ে কাউকে ওখানে দাঁড়াতে গেলে সেটা কিন্তু বিরোধীরা কিন্তু সেটা ঠিকমতো তৈরি হতে পারছে না। ফলে এই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো একদম একটা খোলা মাঠ পেয়ে যাবেন এবং আপনাদের অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। একেবারে শেষ পর্বে এসে আরো একটা ভিআইপি সিটের কথা বলবো, আসানসোল। এই কেন্দ্রে তারকা প্রার্থীদের নির্বাচনে লড়াই করার একটা চল রয়েছে। বাবুল সুপ্রিয়, মুনমুন সেন, শত্রুঘ্ন সিনহারা এই কেন্দ্রে নির্বাচনে লড়েছেন। 2019 সালে বিজেপির বাবুল সুপ্রিয় বিজেপির টিকিটে যেতেন, আর তারপর ইস্তফা দিয়ে যোগ দেন তৃণমূলে। 2022 উপনির্বাচনে বিহারি বাবু শত্রুঘ্ন সিনহা বিরাট ব্যবধানে আসানসোলে ঘাসফুল পোঠান। আর আসানসোল 2022 তৃণমূল কিরকম পেয়েছিল এই মুহূর্তে দেখাবো বিগ ওয়ালে। 56.62% এবং বিজেপি 30.46%। এবার কি হতে পারে? বিজেপি এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি, বামেরা প্রার্থী দিয়েছে। কি বলছে TV9 পিপলস ইনসাইট আর পোল স্ট্র্যাটের সমীক্ষা? আরো একবার বিগ ওয়ালের দিকে দেখব। তৃণমূল কংগ্রেস আসানসোল কেন্দ্রে 45.89%, বিজেপি 36.28% এবং মনস্থির করেনি 9.99%। বাংলার 6টি হটসেট বা ভিআইপি কেন্দ্রের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে একটা কথা আরও একবার স্পষ্ট করে দিতে চাই, এটা একটা সমীক্ষা মাত্র। বাস্তবে জনতার মন কোন দিকে বা কার দিকে সেটা প্রমাণ করবে ভোট বাক্সের ফল। কারণ গণতন্ত্র শেষ কথা, জনতাই বলে গণতন্ত্র।